আচ্ছা, তাহলে আমি যেখানে ছিলাম এখানে যে 4 গুণ করে দিলাম। এখন এখানে কি পাই ডি স্কোয়ার থাকলো, তাই না? তাহলে এখন এই যে ডি এর ভ্যালুটা যদি বের করতে চাই কি করা লাগবে আমার? তাহলে উপরে 1000 না, 1000, নিচে হচ্ছে 250, 10⁶, রুট করতে হবে। তাহলে এত মিটার আসলো। এখানে 10⁻³ দেখতেছি, আমি 1000 দ্বারা গুণ দিই, তাহলে এত মিলিমিটারে আসলো। কিন্তু 1.12 মানে 3 হবে, যেহেতু এখানে 8 আছে, 5 এর বেশি। তাহলে 1.13 মিলিমিটার। তাহলে ডি এর মান আসলো 1.13 মিলিমিটার। দেখেন সবাই বুঝতে পেরেছেন কিনা? তো তাহলে এটাও কিন্তু আমরা করে ফেললাম। আশা করি প্রবলেম দুইটাই বুঝতে পেরেছেন। এই ধরনের আরো দুই একটা প্রবলেম আছে, দেখেন। এটা আগে দেখেন, এই যে 9 নাম্বারটা বলেছে বোল্টের সর্বোচ্চ পীড়ন। বোল্ট, তাহলে এই যে বোল্ট তো এরকমই না, নাটের সাথে যে বোল্ট থাকে ধরলাম এরকম সাইজে যে বোল্ট। তাহলে এই না, এই যে বোল্ট হচ্ছে যেটা, যে লম্বাটা আছে না, এই যে লম্বা মানে নাট আর কি। এই নাটের, আমরা তো নাট বলি সাধারণত, কিন্তু লম্বাটা হলো নাট, না সরি বোল্ট। আর যেটা এই যে গোল যেটা, এটাকে আমরা বলি নাট। আমার মানে মেরিন লাইফের প্রথম দিনেই নাট বানাইছিলাম, বুঝছেন? মানে মেরিন ডিপ্লোমায় একদম ফার্স্ট দিনেই, প্রথম দিনেই আমাদের মানে নাট বানানো দিয়ে শুরু হয়েছিল। এটা আমার মনে আছে, মানে ওয়ার্কশপে তখন তো আমি তো জানি না যে আসলে এই কাজ করা লাগবে মেরিনে। নাট বানাইছিলাম, তারপর আরো কি কি যেন মানে বানানো হয়েছিল। তবে আমি ওয়েল্ডিং দেখে ভয় পাইতাম অনেক। পরে ওয়েল্ডিংটা শিখছি হচ্ছে ডুয়েটে, কয়েকদিন করছিলাম। আচ্ছা, তো বোল্টের সর্বোচ্চ পীড়ন, তাহলে এই যে লম্বা যে বোল্টটা আছে, এই বোল্টের সর্বোচ্চ পীড়ন কত? 300 মেগাপ্যাসকেল। দেখেন সর্বোচ্চ বলেছে কেন? বলছে এই কারণে যে এই বোল্টে আমি তো এই যে এখানে পি বল দ্বারা টানতেছি, তাই না? তাহলে এই পি বলের মান যদি আমার বেশি হয়, তাহলে বোল্ট তো বাধা দিচ্ছে, সে ভাঙবে না, সে কেটে যাবে না, তাই না? মানে পির মান যত বেশি হবে, এই বোল্ট কিন্তু লম্বা যে বোল্টটা আছে, এই বোল্টটারও রেজিস্টিভ ফোর্স বা প্রতিরোধী বল কিন্তু বেশি হবে। তাহলে প্রতিরোধী বল যত বেশি হবে, পীড়নের ভ্যালু কিন্তু তত বেশি হবে। তাহলে এই ভ্যালুটা যত বেশি হোক, এই ভ্যালুটা কিন্তু 300 মেগাপ্যাসকেলকে ক্রস করবে না। বলে দিচ্ছে সর্বোচ্চ পীড়ন 300 মেগাপ্যাসকেল। তার মানে সর্বোচ্চ পীড়ন এত তৈরি হবে। এর চাইতেও যদি আমি পীড়মানটা আরো বাড়াই, সেক্ষেত্রে কিন্তু আমার এই বোল্টটা কিন্তু ভেঙে যাবে বা কেটে যাবে, ফেল করবে। এ কারণেই বলেছে সর্বোচ্চ পীড়ন। মানে সে 300 মেগাপ্যাসকেল পর্যন্তই উইথ স্ট্যান্ড করতে পারে, সহ্য করতে পারে। এর বেশি সহ্য করতে পারবে না। আচ্ছা, বোল্টের সর্বনিম্ন ব্যাস নির্ণয় করো। তাহলে এই বোল্টের ব্যাস সর্বনিম্ন আমার কত হওয়া লাগবে? সর্বনিম্ন কত হওয়া লাগবে? এখন আমি এখানে যে পি এর ভ্যালুটা দিচ্ছি ভাই, যদি এই বোল্টটা যদি অনেক চিকন হইতো, হয়তো এটা ভাঙে যাইতো, এই কারণে আমাদের ইঞ্জিনিয়ার হিসেবে একটা ডিজাইন করা লাগবে যে সর্বনিম্ন এর ব্যাসটা কত হওয়া লাগবে। আমি যে এখানে যে বোল্টটা ব্যবহার করছি, সর্বনিম্ন কত হওয়া লাগবে সেটা বের করব। দেওয়া আছে পি এর মান 400 কিলো নিউটন, এই যে। তাহলে পি এর মান 400 কিলো নিউটন হলে বোল্টের সর্বনিম্ন ডায়া কত হওয়া লাগবে, যাতে বোল্টটা না ভাঙে আর কি। তাহলে এখানে দেখেন, তাহলে এখানে শেয়ার হচ্ছে কয় জায়গা দেখেন। তাহলে আমি যদি এই পিটা এখানে টানি, আমার কিন্তু কাটবে কয় জায়গাতে? এই জায়গাতে কাটবে আর এই জায়গাতে কাটবে, তাই না? এদিক থেকে পি দিচ্ছে, এদিক থেকে পি দিচ্ছে, দুই সাইড থেকে যদি টানা হয়, তাহলে আমার এই বরাবর বোল্টটা কাটবে আর এই বরাবর বোল্টটা কাটবে। তার মানে দুই জায়গাতে কিন্তু আমাদের শেয়ার হচ্ছে। তার মানে এরিয়াকে 2 দ্বারা গুণ করা লাগবে। তাহলে টাও মানে হচ্ছে কি ভি বাই এ। তাহলে টাও কত দেয়া আছে? 300 মেগাপ্যাসকেল। 300 ইন্টু 10⁶। ভি হচ্ছে আমার 400 কিলো নিউটন। 400 কিলো নিউটন। আর এটা কত হবে তাহলে? পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু হচ্ছে 2। 2 গেল এখানে 2 বার। তাহলে এখানে হিসাব করলে আপনার এখানেও ডায়াটা কিন্তু বের হয়ে যাবে।
এই প্রবলেমটা, এই সেম প্রবলেমটা আসছিল বিসিপিসিএল এ পায়ের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে। আমার ভুল হয়ে গেছিল, এখানে 2 দ্বারা গুণ করছিলাম না। এই যে এরিয়াকে 2 দ্বারা গুণ করি নাই, কারণ তখন আমি মানে আমার প্র্যাকটিস কম ছিল, বুঝছেন? এর খেয়াল ছিল না যে এখানে 2 দ্বারা যে গুণ করা লাগবে, এই জিনিসটা মনে ছিল না। যেহেতু 2 জায়গাতে শেয়ার হচ্ছে, আমি জাস্ট ভাগ করে দিয়ে আসছি। আমার অ্যান্সার হয়েছিল মনে হয় 58 আমার মনে আছে, কিন্তু অ্যান্সার হবে 29.13। এই যে, বুঝছেন? এই প্রবলেমটা আসলে এই প্রবলেমটা আসে মানে অ্যাসিস্ট্যান্টেও আসে, সাব অ্যাসিস্ট্যান্টেও আসে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জি ভাই। আচ্ছা, তারপরে প্রবলেমটা হচ্ছে 25 মিলিমিটার পুরুত্ব বিশিষ্ট 25 মিলিমিটার পুরুত্ব বিশিষ্ট একটি প্লেটে 20 মিলিমিটার ব্যাসের ছিদ্র করতে, মানে পুরুত্ব হচ্ছে 25 মিলিমিটার। ধরেন আমি যদি একটু অঙ্কন করতে চাই, একটা প্লেট, এর পুরুত্ব দিলাম একটু, ধরেন তাহলে এই প্লেটের পুরুত্ব কত? 25 মিলিমিটার। এই যে এখান থেকে এই পর্যন্ত 25 মিলিমিটার, 25 mm। তাহলে একটি প্লেটে 20 মিলিমিটার ব্যাসের ছিদ্র করতে, ধরেন এখানে ছিদ্র করবেন কয় মিলিমিটার ব্যাসের? 20 মিলিমিটার ব্যাসের ছিদ্র। কি পরিমাণ বলের প্রয়োজন? কি পরিমাণ বল লাগবে? তাহলে ছিদ্র করতে হলে আপনার এখানে ডাই পাঞ্চ ব্যবহার করতে হবে, বুঝছেন? ডাই পাঞ্চ, তাহলে ডাই পাঞ্চ ব্যবহার করে এখানে ছিদ্র করা লাগবে। তাহলে এখানে আপনার বল দেয়া লাগবে না? বল দিলে সে ডাই পাঞ্চ কাজ করে এটা ছিদ্র করে বের করে ফেলবে। কত ডায়া? ডায়া হচ্ছে 20 মিলিমিটার ব্যাসের। তাহলে এখানে আপনার পি এর ভ্যালু, এই পি এর ভ্যালুটা বের করে লাগবে। দেওয়া আছে সর্বোচ্চ 8 নাম্বারটি কি করতেন ভাই? হ্যাঁ, 8 নাম্বার 8 নাম্বার কি? ও 8 নাম্বার হচ্ছে, 8 নাম্বার আচ্ছা দেখতেছি, আগে 10 স্কিপ নাম্বারটা করছেন। করি। সেম মনে হয়। আচ্ছা, তাহলে ব্যাসের আচ্ছা। ছিদ্র করতে কি পরিমাণ বলের প্রয়োজন? কি পরিমাণ বল লাগবে, তার মানে পি এর ভ্যালুটা বের করা লাগবে। দেওয়া আছে সর্বোচ্চ শিয়ার স্ট্রেস 400 মেগা প্যাসকেল, সর্বোচ্চ শিয়ার স্ট্রেস। তাহলে ভাই একটা বিষয় এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে আমরা যখন একটা প্লেটকে ছিদ্র করি, এইখানে আমাদের 2 ধরনের স্ট্রেস তৈরি হয়। 2 ধরনের স্ট্রেস তৈরি হয়। সেটা কিভাবে? ধরেন এই যে এটা আমার একটা প্লেট, এটা ছিদ্র করব। এখন ছিদ্র করার জন্য ধরেন আমি হচ্ছে ডাই পাঞ্চ ব্যবহার করব। ধরেন এই যে এই জিনিসটাই এখানে, তাইলে আমি কি করব? এই যে উপরে আমাকে বাড়ি দিতে হবে না, এটা এখানে রেখে আমি যদি বাড়ি দেই, তাহলে এই যে এটার যে ডায়া, মানে আপনার এই যে যে পাঞ্চটা, এই পাঞ্চের যে ডায়াটা, তাহলে এই ডায়া বরাবরই তো কেটে যাবে, তাই না? তার মানে ছিদ্রের যে ডায়া আর পাঞ্চের ডায়াটা কিন্তু সেম। পাঞ্চের ডায়াটাই আপনার এখানে তৈরি হবে ছিদ্রের, মানে ডায়া হিসেবে তৈরি হবে। তাহলে এখানে স্ট্রেস মানে কাটতেছে কোনটা ভাই? এই যে আপনার যে ডাইটা আছে, ডাইয়ের সাথে পাঞ্চ লাগানো আছে, তাহলে এটা ডাই, এটা পাঞ্চ। তাহলে এই যে ডাইতে যে আপনি দিচ্ছেন, এখানে প্রেসার দিচ্ছেন বা ফোর্স বল দিচ্ছেন, তাহলে এই প্লেট তো আমরা কাটতেছি, তাহলে প্লেটে আমাদের শেয়ার স্ট্রেস তৈরি হবে। যেটা কাটবো রিঅ্যাকশন ফোর্স দিব। সেখানে শেয়ার স্ট্রেস, কারণ এটা যে গোল করে কেটে, ধরেন এই বরাবর কেটে বের করে নিয়ে যাইবো, তাহলে এখানে শেয়ার স্ট্রেস তৈরি হবে। আর এই যে আমি তো এখানেও ফোর্স দিচ্ছি, ধরেন এই যে ডাই পাঞ্চের উপরে, এখানে ফোর্স দিলে তাহলে এই ডাই পাঞ্চটাও কিন্তু ভেঙে যেতে চাইবে। আমি যদি খুব জোরে দেই, এটা ভেঙেও যাইতে পারে, ঠিক না? ভেঙে যাইতে পারে। তাহলে এইখানে আমাদের হচ্ছে কম্প্রেসিভ ফোর্স তৈরি হবে, যেহেতু আমি ফোর্স দিচ্ছি, মানে এটাকে ছোট করে ফেলতেছি এরকম, মানে বাহির থেকে ভিতরের দিকে আসতেছে ফোর্সটা, এই যে হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছি। তার মানে ডাই পাঞ্চে তৈরি হবে, আমাদের ডাইতে তৈরি হবে কম্প্রেসিভ ফোর্স, মানে একটা নর্মাল হচ্ছে স্ট্রেস তৈরি হবে বা কম্প্রেসিভ স্ট্রেস তৈরি হবে। এখন কথা হচ্ছে যে স্ট্রেসই তৈরি হোক, আমার তো এরিয়াটা দরকার। এরিয়া দেখেন, তাহলে যদি ডাই হয়, এক্ষেত্রে এরিয়াটা কেমন হবে? গোল। গোল সাইড স্কয়ার উপর। তাহলে পাই ডি স্কয়ার বাই 4। কিন্তু প্লেটে যে শেয়ার স্ট্রেস তৈরি হচ্ছে, এই শেয়ার স্ট্রেসের এরিয়াটা কেমন হবে? এটাই হলো প্রশ্ন। এবং এটা নিয়ে কিন্তু প্রবলেম হয়, এবং এই বিষয়টা বুঝতে কিন্তু আমার অনেক সময় লাগছিল। দেখেন, আমাদের যেখানে যেখানে কাটবো, সেইখানে সেখানে কিন্তু আমাদের শেয়ার স্ট্রেস তৈরি হয়, তাই না? আমি কি এরকম এই যে এই বরাবর তো কাছে দিচ্ছি না আমি, ঠিক না?
আমি যদি এইখান থেকে কাটি, সোজা করে কাটি, তাহলে কিন্তু এই যে গোলাকার যে পৃষ্ঠটা, এই পৃষ্ঠটা কাটলাম। কিন্তু আমি তো এখন এই বরাবর ফোর্স দিচ্ছি না, আমি তো দিচ্ছি এই বরাবর। তাহলে এই বরাবর যখন ফোর্স দিচ্ছি, আমার কিন্তু এই যে ভিতরে যে ইয়া থাকবে, যে পৃষ্ঠটা থাকবে, এই যে এরকম যে পৃষ্ঠটা, এরকম একটা কিন্তু পৃষ্ঠে আমি কাঁচি লাগাচ্ছি, তাই না? এরকম পৃষ্ঠে আমি কাঁচি লাগায়া কিন্তু আমি হচ্ছে কাটতেছি। বুঝছেন? তাহলে কেমন ইয়া তৈরি হবে? এই যে ধরেন, এই যে টেপটা, এই টেপটা ধরেন, আগে যদি এখানে আমাদের ইয়া থাকতো, মানে প্লাস্টিক থাকতো, এখন ধরেন আমি কেটে ফেলে দিছি, এই যে মাঝখানের এইটুকু কি করছি, আমি কেটে ফেলে দিলাম, তাহলে কাঁচি লাগছে কোথায়? আমাদের কাছে কিন্তু লাগছে এই যে এর যে সাইডটা গা আছে ভিতরে, এই গায়ের এরিয়াটা আমাদের নিতে হবে। এই যে ভিতরে যে আমার যে সারফেস না, এই সারফেসের এরিয়াটা আমাদের লাগবে শেয়ার স্ট্রেসের বেলায়। কারণ আমি তো কাছি যে কাটতেছি এই সব জায়গাতে কাটছি, তাই না? এটা লাগবে। তো এটার এরিয়া কেমন? এটার এরিয়া হচ্ছে আমাদের, এটা একটা রেক্ট্যাঙ্গল। রেক্ট্যাঙ্গল কেমন? এই যে আমি যদি এটা কেটে ফেলি, মানে ভিতরের তো আমার মানে ইয়াটা লাগবে, তাই না? ধরেন এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি যদি একটা সাইড কেটে যদি লম্বা করি, এটা এই ধরনের হবে। ঠিক আছে? ধরেন এই যে এই সাইডটা কাটলাম, কেটে এখন যদি লম্বা করি, এরকম একটা জিনিস তৈরি হবে। আমার এরিয়া তো আর কমলো না, তাই না? এরিয়া যা আছে এখানে গা সেটাই তো থাকলো, শুধু লম্বা করলাম। তাহলে এটার এরিয়া কেমন হবে? দৈর্ঘ্য গুণ কি? প্রস্থ। প্রস্থ। তাহলে এটার দৈর্ঘ্যটা কেমন? এটার দৈর্ঘ্যটাই কিন্তু এই যে বৃত্তের পরিধি। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত তো ইয়া হবে, লম্বা হবে। তাহলে এই লম্বাটা হচ্ছে আমাদের বৃত্তের পরিধি, মানে পাই ডি। পাই ডি অথবা 2 পাই আর। 2 পাই আর একই কথা। আর এটা কেমন হবে? এটা এটি হলো আমাদের থিকনেস, এই যে যে থিকনেস পর্যন্ত আমরা কাটলাম, তাহলে এটা হলো টি। তার মানে এরিয়া হবে পাই ডি টি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে পাই ডিটি। তাহলে শেয়ার স্ট্রেসের বেলা এখানে এরিয়া হবে পাই ডিটি। তাহলে আমার আর এই আপনার এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আর একটা জিনিস কিন্তু লক্ষণীয়, মানে মনে রাখতে হবে, আমি কিন্তু এই ডাইয়ের উপরে বা ডাই পাঞ্চের উপরে যে বলটা দিচ্ছি, এই বলটাই কিন্তু আমার প্লেটে এসে কাজ করতেছে, তাই না? এই বলটাই প্লেটে এসে কাজ করতেছে। তার মানে এইখানে আমার এই পাঞ্চের বলটা, মানে পাঞ্চের বল, পাঞ্চের উপরে যে বল, এটা হবে প্লেটের উপরে বল। প্লেটের উপরে বল, এটা কিন্তু সমান হবে, মানে পাঞ্চের বল পাঞ্চে যা দেবো সেটা কিন্তু প্লেটে এসে কাজ করবে, মানে প্লেটের বল সমান হবে। এখন এই পাঞ্চের বল, তাহলে পাঞ্চের বল মানে কি? দেখেন, স্ট্রেস মানে এফ বাই এ, তাহলে বল হবে আমাদের স্ট্রেস ইন্টু এরিয়া। স্ট্রেস ইন্টু এরিয়া, তাহলে স্ট্রেস কত আছে এখানে? আমার স্ট্রেস যাই হোক থাকবে সিগমা, আর এরিয়া থাকবে এ। তাহলে এখানে যা আসবে, এখানে এই যে আমার পাঞ্চে তৈরি হলো কম্প্রেসিভ স্ট্রেস, আর প্লেটে তৈরি হয়েছে আমার শেয়ার স্ট্রেস। তাহলে শেয়ার স্ট্রেস কত? 400 মেগাপ্যাসকেল। 400 মেগাপ্যাসকেল, তাহলে টাউ ইন্টু হচ্ছে আবার এরিয়া। হয়তো এটা পাই ডি স্কয়ার বাই 4, এটা পাই ডিটি। এখন আমার দুইটা বলই তো সমান, আমার চাইছে কি? ছিদ্র করতে কি পরিমাণ বলের প্রয়োজন, যে কোনো একটা বের করলেই হলো। তাহলে আমার কিন্তু ভ্যালু আছে যে এটা টাওয়ে। তাহলে আমি হচ্ছে 10 নম্বরে বল বের করব। বল সমান কত হবে তাহলে? টাও এর ভ্যালু কত? 400 মেগাপ্যাসকেল। 400 ইন্টু 10⁶। আর এটা হবে কি? পাই ডিটি। পাই ডিটি আমি কিন্তু দেখাইলাম এটা। ব্যাস হলো 20 মিলিমিটার, 0.020। থিকনেস হচ্ছে কত? এই যে পুরুত্ব দেওয়া আছে 25 মিলিমিটার, 0.025। এই পুরো চ্যাপ্টারে এই অঙ্কটা বুঝলে তাহলে আর সমস্যা হবে না। তাহলে আসতেছে 628.32 কিলো নিউটন। 628.32 কিলো নিউটন। ভাই এখন আপনারা একটু বলেন, কে কে বুঝেন নাই? আমি কি বলটা বুঝি না, বলটা বল। হ্যাঁ ভাই, বলটা এই পাশে যে পাওয়ার বল, এটা একটু বলুন তো। বল যে বের করলাম, হ্যাঁ, এই যে এই পাশে সেগমেন্ট টু এ, হ্যাঁ হ্যাঁ, এটা সরাসরি বল লিখ, এই জায়গায় এটা কোথায় গেল, এটা একটু বোঝান থেকে। এটা সিগমা এ। ও, এটা হ্যাঁ, জাস্ট একটা ফর্মুলা, জেনারেলাইজেশন। এটা আমি তো এখানে নাম্বার দিছি, এখানে যে 10 নম্বর অঙ্ক, বল বের করছি সোজা এটা। হ্যাঁ,
এটা এই ডাই পাঞ্চের ম্যাথের ক্ষেত্রে আপনার এই পাঞ্চের বল সমান হবে প্লেটের বল, সিগমা এ ইন্টু টাও এ। এটা আপনার বেসিক, এটা ম্যাথের কোনো অংশ না। ম্যাথ হচ্ছে 10 নম্বর, বল বের করলাম, আপনাকে বল বের করতে বলছে। এখন বল তো দুইটাই সমান, আপনি পাঞ্চের বল বের করেন আর প্লেটের বল বের করেন, দুইটা একই। এখন আপনার দেখা লাগবে পাঞ্চের উপরে ফোর্স দেওয়া থাকলে তাহলে পাঞ্চের এরিয়া দিয়ে বের করবেন। যদি শিয়ার স্ট্রেস দেওয়া থাকে সেক্ষেত্রে প্লেটের আমাদের যে এরিয়া পাই ডিটি সেটা দিয়ে বের করা লাগবে। তাহলে এই যে আমার এখানে কি দেওয়া আছে, সর্বোচ্চ শিয়ার স্ট্রেস 400 মেগাপ্যাসকেল, তাহলে শিয়ার দেওয়া আছে এই যে 400 মেগাপ্যাসকেল লিখলাম, মানে প্যাসকেলে নিলাম। আর এরিয়া কি হবে তাহলে, যেহেতু প্লেট পাই ডিটি, এটা হলো পাই, এটা ডি, এটা টি, এই যে ডায়া দেওয়া আছে, এই যে থিকনেস দেওয়া মনে আছে। ছিল না ভাই, হ্যাঁ ঠিক আছে। টাও ইকুয়াল টু দিয়ে এফ বাই এ, যেটা এফ ইকুয়াল টু টাও বাই ই, টাও ইনটু এ, এটি তো। হ্যাঁ এই তো, এই যে যে সম্পর্কটা দেখালাম এই সম্পর্কটা লাগবে মেবি 8 নম্বর অঙ্কে, আমি এটাও দেখাচ্ছি যাতে একটু বুঝতে পারেন। বুঝছি বুঝছি মানে বুঝছি। এটা আমি ফর্মুলা বুঝাইছি আর কি আপনাদেরকে, যে এই ধরনের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যদি দরকার হয়। এখানে আমাদের লাগে নাই, এখানে শুধু একটা সাইডের যে কোনো একটা হলেই হইলো আমাদের, দুটা তো সমানই। আচ্ছা, এবার আমি 8 নম্বরে চলে যাই, কি বলেছে দেখি। একটি একটি শিয়ার পাঞ্চ সর্বোচ্চ এত চাপে কাজ করতে পারে। এত চাপে, চাপ বলতে এখানে কিন্তু এই যে ইয়া বোঝাচ্ছে আর কি, আপনার স্ট্রেসই আর কি, চাপে কাজ করতে পারে। ওই পাঞ্চ দিয়ে 5 মিলিমিটার পুরু ইস্পাত প্লেট ছিদ্র করতে কত ব্যাসের পাঞ্চ লাগবে? আপনার এই যে পাঞ্চ আছে না, এই পাঞ্চের ডায়া চাইছে, তার মানে ছিদ্রের ডায়া, আমি একটু আগেই বললাম পাঞ্চের ডায়াটাই হবে ছিদ্রের ডায়া। তাহলে কত ব্যাসের পাঞ্চ লাগবে, মানে ছিদ্রের ডায়া বের করলে কিন্তু হয়ে গেল, বা পাঞ্চের ডায়া বের করলে কিন্তু হয়ে গেল। দেখেন কি দেওয়া আছে এখানে, ইস্পাতের সর্বোচ্চ শিয়ার পীড়ন হচ্ছে আমার এত, তাহলে এখানে আপনার দুটোই দেওয়া আছে। এখানে আপনার শিয়ার পীড়ন দেওয়া আছে, শিয়ার পীড়ন, আবার এখানে কিন্তু পাঞ্চের পীড়নও দেওয়া আছে, মানে চাপ পাঞ্চের পীড়ন, আবার পুরুত্বও কিন্তু দেয়া আছে, তাই না? তাহলে এখানে আমাদেরকে ডি এর মান বের করা লাগবে। তাহলে এই যে ফর্মুলাটা দেখেন, মানে পাঞ্চের বল এটা লিখলেন আগে, পাঞ্চের বল সমান হচ্ছে কি প্লেটের বল লিখলেন। তাহলে পাঞ্চের বল মানে কি, পাঞ্চে যে স্ট্রেসটা কাজ করতেছে কত, 8500, তাহলে 8500 ইন্টু 9.81 ইন্টু 10⁴, ঠিক আছে? তাহলে এটা তো স্ট্রেস নিলাম এই যে সিগমা, সিগমা এ, এটা হচ্ছে টাও এ। তাহলে এরিয়া কোনটা, পাঞ্চের এরিয়া পাই ডি স্কয়ার বাই 4, পাই ডি স্কয়ার বাই 4, বুঝছেন? তাহলে এই সাইডে সমান শিয়ার পীড়ন দেওয়া আছে কত, 3000 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, তাহলে 3000 কেজি, তাহলে 3000 ইন্টু 9.81 ইন্টু 10⁴। আবার এই পাশের এরিয়া টাও এ, পাই ডিটি, পাই ডিটি, টির ভ্যালু কত দেওয়া আছে 5 মিলিমিটার, থিকনেস 0.005। তাহলে এইখানে এখন একটু খেয়াল করেন ভালো করে, সবই সংখ্যা আমাদের, শুধু এখানে আছে ডি, দুইটা ডি, ডি স্কয়ার, এখানে আছে একটা ডি, তাহলে একটা ডি আমি এখানে কেটে দিলাম দুই সাইড থেকে, কারণ দেখেন এটাও উপরে আছে এটাও উপরে আছে। তো আর কি কিছু আছে, পাই পাইটা কেটে দিলাম, এই যে পাই, 10⁴ কেটে দিলাম, 9.81 কেটে দিলাম, তাহলে আপনার এই পাশে কি আছে 8500 ইন্টু ডি, নিচে আছে 4, তাহলে দেখেন 8500 ইন্টু ডি, 4 এ পাশে ভাগ আছে, এ পাশে এসে গুণ হলো 4 ইন্টু 3000, আর এখানে আছে 0.005, তাহলে 8500 দ্বারা যদি এই পাশে পাঠিয়ে দিই আমার ভ্যালু বের হয়ে যাবে, কত আসে দেখি, 4 ইন্টু, হ্যাঁ এই এত আসলো, তাহলে এত মিটার, 1000 দ্বারা গুণ করে মিলিমিটারে নিলাম, 7.06 মিলিমিটার। দেখেন এই যে অ্যান্সারটাও আমাদের তাই দেওয়া আছে, 7.06 মিলিমিটার। আচ্ছা বুঝেছেন কিনা? বুঝলে মোটামুটি এই চ্যাপ্টার সম্পর্কে এখন একটা আইডিয়া চলে এসেছে আপনাদের। এই টরশন চ্যাপ্টারে আমাদের যে ইয়াটা এখানে শুধু টরশনই না, এখানে কিন্তু মোচড় ছাড়াও কিন্তু প্রবলেম তুলে রাখছি, একসাথে বুঝাইলাম আর কি শিয়ার স্ট্রেসটা। দুই চ্যাপ্টার হইতেছে একসাথে, পীড়ন বিকৃতি আর টর্ষণ। হ্যাঁ, তো এখানে আরো একটা শীট হবে আর কি,
আরেকটা শীট বলতে মানে আরো কয়েকটা অঙ্ক দেয়া লাগবে। থিটা দিয়ে আমাদের থিটা ইকুয়াল টু টিএল বাই জিজে, ওইটা হচ্ছে সামনের ক্লাসে মিক্স করে পড়াবো, মানে কালকে আগামীকাল হ্যাঁ ইনশাল্লাহ। এখানে এটা তো অনেক ম্যাথ করা লাগবে এই চ্যাপ্টারে। হ্যাঁ দেখেন তাহলে আমরা কিন্তু 10 পর্যন্ত চলে এসেছি। না, অনেক ম্যাথ বলতে ভাই এখানে এই যে মানে টর্শনে এগুলাই আসে ঘুরে ফিরে, বুঝছেন? আপনি যদি এই প্রবলেমগুলো করেন, এগুলোর ভিতর থেকে নিশ্চিত কমন থাকবে, নিশ্চিত এগুলোই আসে। বিএসসি তেও তাই, এখান থেকে কমন পড়ে এগুলা। এই আচ্ছা, দুই চ্যাপ্টার মিলে আর কি বলতেছি আর কি, হ্যাঁ এখানে তো দুইটা আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে এখানে তো থিটার কোনো অঙ্ক নাই, থিটা সমান টিএল বাই জিজে, ওটা দেই নাই। এগুলো মিলে আরো কিছু অ্যাড করা লাগবে। হ্যাঁ ভাই দেখেন 11 নাম্বারটা দেখেন কি বলেছে। একটি সিলিন্ড্রিক্যাল শ্যাফটে 100 নিউটন মিটার টরশনাল ফোর্স প্রয়োগ করা হয়। 100 নিউটন মিটার টরশনাল ফোর্স প্রয়োগ করা হয়। শ্যাফটটির বাহিরের ও ভেতরের ব্যাস যথাক্রমে 50 মিলিমিটার ও 30 মিলিমিটার। শ্যাফটটির সর্বোচ্চ শিয়ার স্ট্রেস বের করো। কে কে তাও পারবেন? ম্যাথস তাও এটা কিন্তু ফাঁপা শ্যাফট। আমার কি চাইছে? শ্যাফটটির সর্বোচ্চ শিয়ার স্ট্রেস। তাহলে সর্বোচ্চ শিয়ার স্ট্রেস, তাহলে সর্বোচ্চ শিয়ার স্ট্রেসের সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। সর্বোচ্চ শিয়ার স্ট্রেসের সূত্র কি? টাউ ইকুয়াল টু 16 টি 16 ডি ডিভাইডেড বাই নট পাই ডি কিউব, এই একটা। আর যদি ফাঁপা শ্যাফট হয় 16 টি ডি নট ডিভাইডেড বাই পাই ডি নট টু দি পাওয়ার 4 মাইনাস ডি আই টু দি পাওয়ার 4। এখন এখানে কোনটা হবে? ওই যে কি পাপা চাপটা ফাঁপা শ্যাফট না, ফাঁপাটা হবে। তাহলে দেখি ক্যালকুলেটরে করে ফেলি। 16 16 তো সূত্রের লিখলাম, 16 হচ্ছে সূত্রের। টি টি হলো 100 নিউটন মিটার, 100 ইন্টু হচ্ছে ডি নট। ডি নট কত? বাহিরের ব্যাস হচ্ছে 0.05 50 মিলিমিটার। 50 মিলিমিটার, তাহলে 0.05 লিখলাম। নিচে পাই ব্র্যাকেট, ইন্টু এটা হলো ডি আউটার টু দি পাওয়ার 4, মানে ডি নট টু দি পাওয়ার 4, 0.05 টু দি পাওয়ার 4 মাইনাস, এবার ডি আই কত? 30 মিলিমিটার, তার মানে 0.034। তাহলে 16 টি ডি নট ডিভাইডেড বাই পাই ডি নট টু দি পাওয়ার 4 ডি আই টু দি পাওয়ার 4 যদি করি আমাদের চলে আসলো এত। তাহলে এবার 4.68 মেগা প্যাসকেল লিখতে পারি, যেহেতু এখানে 10 টু দি পাওয়ার 6 আছে, এটা বাদ দিয়ে এটা লিখতে পারি। তাহলে 4.68 মেগা প্যাসকেল, অথবা 4.7, 1 ঘন্টা নিলে 1 যোগ করা লাগবে যেহেতু এটা 8, আর 2 ঘন্টা নিলে ভাই আপনি তো 4.68। 47 পয়েন্ট দিছেন ভাই, হ্যাঁ না, এটাই আপনি তো তো আসছে। রেজাল্টে 47 পয়েন্ট দিছেন। না ও ঠিকই আছে আছে, উপরে উপরে 4.7। ঠিকই আছে 4.7 তো। এই যে 4.7। না পরের ম্যাট্রের মধ্যে 47, আমি পরেরটা দেখছি। আরে পরেরটা দেখলে হবে? করাচ্ছি একটা, আরেকটা দেখলে তো হবে না। আচ্ছা ঠিক আছে, তো সবাই পরের যে বলছে এই জন্য কি কোনো কিছু তো পার্থক্য হবে না না? কোনটায়? এই যে 11 নম্বর যে সিলিন্ড্রিক্যাল শেপ বলছে, এই সিলিন্ড্রিক্যাল এর জন্য ওর কোনো ঝামেলা টামেলা নাই তো? না আমরা তো সিলিন্ড্রিক্যাল শ্যাফটই করতেছি ভাই, এই যে কলমটা যে এটা তো সিলিন্ড্রিক্যাল, এগুলা সবই মানে সিলিন্ড্রিক্যাল হুম, হইলেই সে আপনার ডায়াটা আছে। সিলিন্ড্রিক্যাল ছাড়া অন্য কোনো শ্যাফটের ক্ষেত্রে আপনি ডায়া পাবেন না, হাইড্রোলিক ডায়া পাবেন, হুম, বুঝছেন? বুঝছি বুঝছি। মানে গোলাকার শ্যাফট মানেই সিলিন্ড্রিক্যাল শ্যাফট। আচ্ছা 12 নিরেট। নিরেট মানে কিন্তু ফাঁপা না, সলিড একেবারে, ফাঁপা না। নিরেট একটি শ্যাফটের ব্যাস 60 মিলিমিটার। তাহলে ব্যাস দেওয়া আছে, ডি এর ভ্যালু 2000 নিউটন মিটার টর্ক কাজ করছে, তার মানে টি এর ভ্যালু দেওয়া আছে, সর্বোচ্চ শিয়ার স্ট্রেস বের করো। তাহলে এটা খুবই সহজ। এটা কোন সূত্র হবে? 16 টি বাই ডি কিউব। রাইট, 16 ডিভাইড 2000 পাই ডি কিউব, ডি হচ্ছে 60 মিলিমিটার, 0.06। তাহলে কত? যদি মেগা প্যাসকেলে লিখি 47.15, 47.15 বা 157 এত মেগা প্যাসকেল হবে, ঠিক আছে? তাহলে 47.7 হয়েছে এবার। হ্যাঁ, তো এটা কিন্তু আপনার আসলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে বিপিডিবি 2018 সালে। এত সহজ সহজ দিতে আমরা দিতাম। সহজ তো থাকবেই, সহজগুলাই তো ভুল হয়ে যায়। আমি এই যে ইয়াতে পিডিবির পরীক্ষাতে সেন্টোইডের অঙ্কটা মানে না পারার কারণে টিকছিলাম না, মানে অনেক ভুল হয়েছে। এই যে পায়রাতে ওই ওই আগের অঙ্কটা ভুল হয়ে গেছিল,
ওই যে 2 দ্বারা গুণ করছিলাম না, কারণ একটা ম্যাথে 8-10 মার্ক করে করে থাকে, একটা ভুল হয়ে গেলেই শেষ, মানে সহজগুলা ঠিক আছে না আর। দেখেন পরবর্তী 13 নাম্বার, একটি রোলিং মিলে সলিড স্টিল শ্যাফটের মাধ্যমে 2 হার্টসে, এই যে খেয়াল করেন কিন্তু এটা 2 হার্টসে 20 কিলোওয়াট পাওয়ার ট্রান্সমিট করা হচ্ছে। তার মানে 2 হার্টস মানে কি, আমাদের যে সলিড স্টিল শ্যাফটটা আছে এটা প্রতি সেকেন্ডে কয়বার ঘোরে? দুইবার। 2 বার ঘোরে। ফ্রিকোয়েন্সি 2 হার্টস মানে সাইকেল পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 2টা পূর্ণ স্পন্দন সম্পন্ন হচ্ছে, মানে প্রতি সেকেন্ডে 2 বার ঘোরে। আচ্ছা, তাহলে ঘুরে 20 কিলোওয়াট পাওয়ার ট্রান্সমিট করা হচ্ছে। শ্যাফটটির ডায়ামিটার বের করো যদি সর্বোচ্চ শিয়ার স্ট্রেস 40 মেগাপ্যাসকেল অতিক্রম না করে। তাহলে সর্বোচ্চ শিয়ার স্ট্রেস দেওয়া আছে আমাদের, টাও এর মান এটা, টাও দেওয়া আছে। কি চাইছে আমাদের? ডায়া। তো ডায়াটা কোথায় আছে? এখানে কিন্তু পাওয়ারও ট্রান্সমিট করতেছে, তার মানে পি সমান 2 পাই এনটি বাই 60ও চিন্তা করতে পারি। আবার সর্বোচ্চ শিয়ার স্ট্রেস দেওয়া আছে টাও 16t বাই পাই ডি কিউবও চিন্তা করতে পারি। তো যেহেতু আমাদের শ্যাফটির ডায়ামিটার চাইছে আমাদের, অবশ্যই আমাদের এই যে টাও ইকুয়াল টু কত, 16t পাই ডি কিউব, এটা তো আমাদের চিন্তা করা লাগবেই। তারপরে যদি আমাদের ভ্যালু না থাকে চিন্তা করব পরে। টাও মানে 16t পাই ডি কিউব। এখন ডায়াটা বের করব না, তাহলে ডায়া ডি কিউব মানে হচ্ছে কি 16t পাই টাও। আচ্ছা, তাহলে 16t, টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু, একটি রোলিং এটা থেকে বের সলিড স্টিল শ্যাফটের মাধ্যমে এত হার্টজে পাওয়ার ট্রান্সমিট করা হচ্ছে, শ্যাফটের ডায়ামিটার এত, সময় শেষ এত হলে, তাহলে টি এর ভ্যালু কিন্তু দেয়া নাই। সো দিস ইজ দ্য পয়েন্ট, আমাদের এই জন্য এই যে এই ভ্যালুগুলো ব্যবহার করা লাগবে। আর টাও তো দেওয়াই ছিল, পাই লিখলাম, টাও কত দেয়া আছে? 40 মেগাপ্যাসকেল। তাহলে 40 ইন্টু 10 টু দি পাওয়ার 6। দেখেন, যদি টি এর ভ্যালুটা দেয়া থাকতো তাহলে কিন্তু আর এই ভ্যালুগুলো আমাদের আর কিছুই করা লাগতো না, কারণ আমাদের ডায়া বের করার জন্য টর্ক দরকার আর শিয়ার স্ট্রেস দরকার। তো এখন কি করতে হবে তাহলে? এই যে পি সমান 2 পাই এন টি, এই যে টি, এই টি বাই 60, এটা আমাদের ব্যবহার করা লাগবে, তাই 60 না? হবে না তো না? আচ্ছা 60 দেখি, তো হবে না মনে হয়, এটা 2 হার্স দেওয়া আছে। আচ্ছা দেখি, লিখলাম তো, সমস্যা নাই, দেখি আগে। তাহলে পি কত? পি হচ্ছে 20 কিলোওয়াট, মানে 20 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাহলে 2 পাই লিখলাম, এন কত? এন এর মানটা হচ্ছে এখান দিয়ে আছে 2 হার্টস। 2 হার্টস ভাই, সবাই একটু খেয়াল রাখেন, 2 হার্টস কিন্তু এটা সেকেন্ডে দেওয়া থাকে, মানে প্রতি সেকেন্ডে 2 বার ঘুরতেছে। কিন্তু আমি কিন্তু সূত্রে লিখে ফেলছি আমার প্রতি মিনিটে কতবার ঘুরছে, এটা লেখাই লাগবে। কেন? কারণ আমি এখানে 60 দ্বারা ভাগ করছি, মানে মিনিটকে 60 দ্বারা ভাগ করলে তো সেকেন্ডই হয়ে যায়, তাই না? মানে আমরা ম্যাথ করব সেকেন্ডে নিয়ে, যেহেতু মিনিটই দেওয়া থাকে অলওয়েজ, এই কারণেই কিন্তু 60 দ্বারা ভাগ করা হয়, যাতে এটা সেকেন্ডে চলে যায়। কিন্তু আমাদের এখানে সরাসরি কিন্তু সেকেন্ডেই দেয়া আছে 2 হার্টস। এক্ষেত্রে আমরা চাইলে 60 দিব না, 60 বাদ দিয়ে সূত্র লিখব 2 পাই এনটি। বুঝছেন? তাহলে এদের ভ্যালু কত হবে? 2 হবে। এটা একটা সিস্টেম। বা চাইলে আপনি এটা দিয়ে দিছেন, 60 দিছেন, সমস্যা নাই, তাহলে এটা সেকেন্ডে রাখা যাবে না, যে প্রতি সেকেন্ডে 2 বার হলে আপনার 1 মিনিটে হবে কত? 120 বার। তাহলে আপনার এখানে 120 লেখা লাগবে যদি 60 লিখতে চান, এখানে টিটা থাকবে। আলটিমেটলি দেখেন 120 কে 60 দ্বারা ভাগ করলে কিন্তু 2 হয়। বুঝছেন? তার মানে হয় 60 না লিখে 2 লিখবেন, অথবা উপরে 120 নিচে 60 লিখবেন, একই কথা। তাহলে এখানে টি এর একটা ভ্যালু আসবে, সেই নিউটন মিটারের ভ্যালুটা এখানে বসায় দিলে আপনার এই যে ডায়াটা বের হয়ে যাবে। পরীক্ষার হলো কি এইটাই মনে থাকবো না? অবশ্যই মনে থাকবে, প্র্যাকটিস করতে হবে এই কারণে অনেক। না বলতেছি এই জায়গাটা থেকে ভুলটা হবে আর কি। হ্যাঁ, ওই তো মনে রাখা লাগবে, এজন্য ইয়া, যদি প্র্যাকটিসের শর্টেজ না থাকে তাহলে ভুল হবে না। মানে যদি শর্টেজ থাকে তাহলে ভুল হতে পারে। আচ্ছা, তারপর 14 নম্বর প্রবলেমটা দেখি। নিচের রিভেট জয়েন্টে একই লাইনে কিন্তু দুটি রিভেট আছে। একই লাইনে কয়টা রিভেট আছে? দুইটা রিভেট। এখানে কি দুইটা দেখা যাচ্ছে রিভেট?
না, একটা দেখা যাচ্ছে। একটা দেখা যাচ্ছে। আমরা তাহলে এই সাইড ভিউ লাইন সোজা ওই পাশে আরো একটা রিভেট আছে এরকম, এটা বোঝাইছে। দিছে রিভেট আমরা সাইড জয়েন্টে ভিউ দেখতেছি না, কি রিভেটের সাইড ভিউ দেখতেছি না এটা, রিভেটের সাইড ভিউ না, রিভেট তো এটা মানে ইয়া পাতগুলো সাইড ভিউটা দেখা যাইতেছে না এনে। হ্যাঁ 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 পাতগুলোর সাইড ভিউ দেখা যাচ্ছে। এই যে এরকম একটা বই আছে ধরলাম, এই যে এখানে একটা ক্যালকুলেটর আছে, এখন কি করলাম এখানে একটা পেরেক গাড়লাম, তাহলে পেরেক গাড়লে এই যে এখানে তাইলে এরকম দেখা যাচ্ছে, এই যে এখানে যে একটা পেরেক গাড়ি, হুম, তাহলে এই যে এই সাইডগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সাইডগুলো কিন্তু এরকম, এই যে ঠিক আছে। তাহলে নিচের রিভেট জয়েন্টে একই লাইনে দুটি রিভেট আছে, তাহলে এই রিভেটের পাশে কিন্তু আরো একটা রিভেট আছে। রিভেটগুলোর ব্যাস কত? 3/4 ইঞ্চ ব্যাসও দেয়া আছে, তাহলে এই রিভেটগুলোর ব্যাস দেয়া আছে। রিভেটে উৎপন্ন শিয়ার স্ট্রেস নির্ণয় করো। তাহলে এই রিভেটে আমাদের যে শিয়ার স্ট্রেস তৈরি হচ্ছে সেই শিয়ার স্ট্রেস বের করা লাগবে। তো খুবই সহজ প্রবলেম আই থিঙ্ক। টাউ ইকুয়াল টু আমাদের ভি বাই এ লিখতে পারি। ভি কত তাহলে? এই যে এখানে এপাশে কত কিপস? 10 কিপস, 10 কিপস মানে কিলো পাউন্ড, কিলো পাউন্ড। এপাশে যে 5 5 মিলে দুইটাই 10, এপাশেও 10 এপাশেও 10, তার মানে 10 ইন্টু 10⁻³ তাহলে এটা কিন্তু পাউন্ডে আসলো এলবিতে। আচ্ছা, তো এরিয়াটা কেমন হবে বলেন? এরিয়াটা হবে আমাদের, তাহলে এই পাশ থেকে যদি টানে এপাশ থেকেও টানলো এপাশ থেকেও টানলো, রিবেট কিন্তু আবার কাটবে কোথায়? এইখানে কাটবে, রিবেট কাটবে, তার মানে এখানে একটা পাই d²/4, এইখানে রিবেট কাটবে, এখানে একটা পাই d²/4। ওই সাইডে যে আরো একটা রিভেট আছে ওরও কিন্তু দুইটা, তাহলে একটা রিভেটে কিন্তু আমার দুই জায়গাতে কাটতেছে, তার মানে টোটাল দুইটা রিভেটে আমার 4 জায়গাতে কাটবে, তার মানে 4 ইন্টু পাই d²/4। তাহলে 4 যদি কেটে দেই, হুম 4 যদি কেটে দেই তাহলে 10 ইন্টু 10⁻³ পাই d², ডি কত? ডি হচ্ছে 3/4 ইঞ্চ, তাহলে এই যে 3/4 স্কোয়ার, তাহলে এটা লিখলে 3 মানে পাই d² ছিল, এই যে ডির মানটা এটা বসাই দিলাম। তাহলে এখন হিসাব করলে কত আসে দেখি। ঠিক আছে, এভাবে আসলো 5/6, যদি এটাকে কিলোতে নিয়ে যাই 5.66, 5.66 মানে শুরুতে পিএসআই তে আসবে, বুঝছেন? শুরুতে আসবে পিএসআই তে, পাউন্ড পার ইঞ্চ স্কোয়ারে, তারপরে কিলো পাউন্ড পার ইঞ্চ স্কোয়ার নিলাম, কিলো পাউন্ড পার ইঞ্চ স্কোয়ার মানে কেএসআই, 5.66 কেএসআই মানে কিলো পাউন্ড পার ইঞ্চ স্কোয়ার। আচ্ছা, তাহলে এই পর্যন্ত বুঝেছেন কিনা? ভাই এটা আরেকবার, হ্যাঁ, এটা আরেকবার ভাই, আচ্ছা ঠিক আছে। ভিডিও তাহলে ভাই ভিডিও। এই যে অ্যান্সার যেটা আসলো, এটা কিসে আসলো? 5 6 5 8 8, এত পিএসআই তে আসলো। হুম, হ্যাঁ পিএসআই তো পিএসআই কেন পিএসআই তে আসলো? উপরে পাউন্ড আছে আর নিচে ইঞ্চ, ইঞ্চ দেওয়া ছিল, এই যে ব্যাস, ব্যাস ইঞ্চে দেওয়া আছে ইঞ্চিতে, তাহলে ইঞ্চিতেই আসবে, তাহলে উপরে পাউন্ড নিচে ইঞ্চি স্কোয়ার, তার মানে পিএসআই। তাহলে এটা অ্যান্সার লিখলেও হবে, আর যদি 1000 দ্বারা ভাগ করে নেই কেএসআই তে আসবে, তাহলে এটা হলো পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার, এটা কিলো পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। ভিডিও যে ভাই 10 into 10 to the power 3